সেই মামলার আগে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের 140টি ক্যাটাগরিকে শ্রেণীর জাতিগোষ্ঠীকে ওবিসি বলে ঘোষণা করেছে। আমরা যেটুকু জানতে পারছি, এ এবং বি ক্যাটাগরির মধ্যে আগে যেমন এ ক্যাটাগরির 10% সংরক্ষণের সিংহভাগ মুসলিম জনগোষ্ঠী ছিল এবং বি ক্যাটাগরিতে ছিল মূলত হিন্দু ওবিসিটা 66টি শ্রেণীর। নতুন যে শ্রেণীবিন্যাস হয়েছে তাতে এ এবং বি কে কার্যত মিলিয়ে দেওয়া হয়েছে, কিছু অদল বদল করা হয়েছে, কিন্তু শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে মুসলিম কমিউনিটির কোন শ্রেণীকেই কার্যত বাদ দেওয়া হয়নি। অর্থাৎ সরকারের ওবিসি সংরক্ষণের মাধ্যমে আসলে যে ঘুর পথে মুসলিমদের সংরক্ষণ দেওয়া, মুসলিমদের সুযোগ পাইয়ে দেওয়া, সরকারের ভোট ব্যাংকের সংরক্ষণ করার উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যেই সরকার নতুন ব্যবস্থা কায়েম করেছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি রাজাশেখর মান্তার যে বেঞ্চ, সেই বেঞ্চ ওই ওবিসি সংরক্ষণ 2010 থেকে 2024 সাল পর্যন্ত যে সংরক্ষণ দেওয়া হয়েছিল তা বাতিল করার ক্ষেত্রে বলেছিলেন যে 1 নম্বর, এই যে জাতিগোষ্ঠীগুলিকে হয়েছে তার জন্য যথাযথ বিজ্ঞানসম্মত উপায়ে এবং বিরাট সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে তাদের কোনো সমীক্ষা করা হয়নি। দ্বিতীয়ত, এই যে জনগোষ্ঠীগুলি ওবিসি সম্প্রদায়ের মধ্যে এলো, অর্থাৎ অ্যাডিকুয়েটলি সরকারি চাকরিতে তারা সুযোগ পেয়েছে কিনা। জাতিগতভাবে ব্যাকওয়ার্ড হিসেবে আমরা জানলেও যদি তারা এর মধ্যে সরকারি চাকরিতে তাদের যদি রিপ্রেজেন্টেশন থাকে তাহলে তাদেরকে ব্যাকওয়ার্ড বলা যাবে না। এবং তৃতীয়ত, আরো একটি বিষয়, যে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়িত করার জন্য অতি দ্রুততায় রাজ্য সরকারের এক্সিকিউটিভরা অর্থাৎ রাজ্য সরকারের অফিসাররা এই সংরক্ষণ দিয়েছিলেন। রাজ্যের যে ওবিসি কমিশন বা বিধিবদ্ধ যে সংস্থাগুলি রয়েছে তাদের ভূমিকা ছিল না। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আমাদের বিচারে যা ধর্মের ভিত্তিতে মুসলিম সংরক্ষণ ছিল আসলে ওবিসি সংরক্ষণের নামে, তার উপর স্থগিতাদেশ দেয়নি। সরকার বেঞ্চমার্ক সার্ভের নামে 113টি জনগোষ্ঠীর উপর নতুন করে সার্ভে শুরু করে। এই 113টি জনগোষ্ঠীর উপর সার্ভে শুরু করার মধ্যে হাইকোর্টের রায়ের বিবেচনায় বা আইনি পরামর্শ হয়তো, কারণ হাইকোর্ট বলে দিয়েছিল যে শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠীর মধ্যেই সমীক্ষা করলে হবে না, রাজ্যের সমগ্র ওবিসি সমাজের মধ্যেই এই সমীক্ষা চালাতে হবে। তারা দ্রুত যে 66টি হিন্দু ওবিসি ছিল তাদের মধ্যেও সার্ভে শুরু করে এবং একটা সময় এসে উপস্থিত হয় যে রাজ্য সরকার কায়স্থ, মাহিষ্য, ঘোষ, বোস, মিত্র, এরা যারা আর কি কায়স্থ, তাদের উপরেও সমীক্ষা শুরু করে যে তারাও ওবিসি কিনা। এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত যে উদরপিণ্ডি উদর ঘাড়ে চাপানো যে সমীক্ষা, সেই সমীক্ষার ফল আপনাদের ঘোষণার আগে আপনাদের ছোট্ট উদাহরণ দিচ্ছি যে সমীক্ষার কথা বিজ্ঞানসম্মতভাবে সার্বিকভাবে সর্বব্যাপী করার জন্য হাইকোর্ট বলেছিল, সেই সার্ভে করার ক্ষেত্রে গত শেষ যে ভিডিও কনফারেন্স হয় সেই ভিডিও কনফারেন্সের 16/5-এর যে ভিডিও কনফারেন্স হয় সেই ভিডিও কনফারেন্সে ওবিসি কমিশনের পক্ষ থেকে জেলা শাসকগুলিকে জানানো হয় যে 41টি এমনও জনজাতি রয়েছে, এমনও জাতিগোষ্ঠী রয়েছে যে 41টি জাতিগোষ্ঠীর সমীক্ষা 400 জনের উপরেও হয়নি। মানে একটি ভুয়ো রিপোর্ট তৈরি করার জন্য। এবং তারা কারা? তারা ছিল মুদি, সানা মুসলিম, মাঝি, সাহানা মুসলিম, পাহাড় মুসলিম, তালপাখা বেনিয়া, চাপরাশি, আতা, বাগানি, বাগ,
দাই, সারেং, বোরা, খালাসি, কোতাল, কাতাল, ইরাকি, পাঠান, মুসলিম কালান্দার, তিলি, এই ধরনের যে জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী, 41টি মুসলিম জনগোষ্ঠীর উপরে, যাদের উপর 400 পরিবারেরও সমীক্ষা হয়নি, রাজ্য সরকারের তথ্য আপনাদের শেয়ার করব, তাদেরকেও এই জনগোষ্ঠীর মধ্যে ওবিসি বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে 12 কোটি মানুষের মধ্যে 400 পরিবারের উপর সমীক্ষা করে এই রাজ্য সরকার বেঞ্চমার্ক সার্ভের নামে 140টি জনগোষ্ঠীকে ওবিসি সম্প্রদায়ভুক্ত ঘোষণা করেছে, এবং তার মধ্যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ ছিলেন, যাদের শংসাপত্র বাতিল হয়েছিল, তারাও রয়েছে। এর ফল কি? এই মুসলিম সংরক্ষণ এবং ওবিসি এ শ্রেণীভুক্ত, তথাকথিত ওবিসি এ শ্রেণীভুক্ত মানুষদেরকে এই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকের ফলাফল, জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ পাওয়ার পরেও উচ্চ শিক্ষার ভর্তির বিজ্ঞপ্তি দেয়নি। সম্প্রতি একটি মামলায় ডাক্তারি পড়ুয়াদের পোস্ট MD/MS ভর্তির জন্য হাইকোর্টে গেলে হাইকোর্ট 2010 সালের আগের যে সংরক্ষণ ছিল, অর্থাৎ 66টি জনগোষ্ঠীর উপর যে সংরক্ষণ দেওয়া ছিল, তার মধ্যে 3-4টি মুসলিম সম্প্রদায়ের লোকও ছিল, সেই ধারা বজায় রেখে 100 পয়েন্ট রোস্টার নতুন ভাবে তৈরি করতে বলেছে। এখনো পর্যন্ত রাজ্য সরকার হাইকোর্টের সেই রায়ও মানেনি। উল্টে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুধুমাত্র মুসলিম ছাত্রছাত্রীদের সুবিধা দেওয়া যাবে না বলে তারা হিন্দু ছাত্রছাত্রীদের বঞ্চিত করছে, যোগ্য ছাত্রছাত্রীদের বঞ্চিত করছে এবং বন্ধ করে রেখেছে। স্পষ্ট নয় স্কুল সার্ভিস কমিশনেও ওবিসি সংরক্ষণ কিভাবে দেওয়া হবে সেই প্রথা। এরকম একটি সময়ে আমরা বলতে চাই যে আগামী 19শে জুন সুপ্রিম কোর্টে এই মামলা ফের শুনানির জন্য উঠছে। অমলচন্দ্র ঘোষ হোক, অমলচন্দ্র দাস হোক বা আত্মদ্বীপ যে সংস্থা, যারা এই মামলা অন্যতম পার্টি, তাদের আইনজীবীরা নিশ্চয়ই এই বিষয় রাখবে যে আসলে বেঞ্চমার্ক সার্ভের নামে ভুয়ো সার্ভে করে একটি ফেক রিপোর্ট তৈরি করে আদতে সেই মুসলিম জনগোষ্ঠীকেই সংরক্ষণ দেওয়ার জন্য রাজ্য সরকার আবার একটা নতুন খেলা খেলছে। তার জন্য বঞ্চিত হচ্ছে হিন্দু ওবিসিরা। বঞ্চিত হওয়ার ফলে তারা যেমন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, সরকারি চাকরিতেও বঞ্চিত হচ্ছে। মালদায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর স্বামী দাদাগিরি দলের ব্লক কাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্রে কোটি টাকা মাঠ দখলের অভিযোগ উঠল এবং মাঠের বেশ কিছুটা অংশ। দেখুন, তৃণমূল মানেই দাদাগিরি হবে, তৃণমূল মানে তো গান্ধীগিরি হবে না। কিন্তু মালদাতে এই বাবলা সরকার খুন হওয়ার পরেও এখনো যদি তৃণমূলের নেতারা দাদাগিরি করে, তাহলে বুঝতে হবে তৃণমূল তৃণমূলেই আছে, তৃণমূলের মুষল পর্বে আছে এবং তৃণমূল অতীতের পথে আছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিগাঁও ব্লকে প্রায় 12 কিলোমিটার ডিসটা ক্যামেরার মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর। 2 কিলোমিটারের কাজ একটি সংস্থাকে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি তার দল বলে কাজ বন্ধ করে দেয় এবং কাটমানি চাই না দেওয়াতেই তার সমস্ত মালপত্র। তৃণমূল মানে তোলামূল, টিএমসি মানে চোর, টিএমসি মানে টিএমসি, তৃণমূল মানে চোর, তৃণমূল মানে তোলামূল। শিলিগুড়ির সেচ দপ্তরের কাজে এই একই ঘটনা প্রমাণ হচ্ছে। যেখানেই সেচ দপ্তর হোক, ন্যাশনাল হাইওয়ে হোক, স্টেট হাইওয়ে হোক, এক ঝুড়ি মাটি পোতা হোক, ঘর তৈরি হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হোক বা গাছ পোতা হোক, যে দলের ক্যাডাররা নেতাজির বাড়িতে তোলা তুলতে যায়, যে দলের বাড়ি ক্যাডাররা নেতাজির বাড়িতে সিন্ডিকেটের লোক পাঠায়, সেই দল সেচ দপ্তরের ঠিকাদারের কাছে তোলা চাইবে না, তা কি হতে পারে? বীরভূম জেলা রাজনীতিতে ফের উত্তাল হওয়া, একের পর এক বিতর্কিত অডিও ভাইরাল হওয়ার পর তীব্র চাপে পড়েছেন তৃণমূলের প্রভাবশালী নেতা অঙ্কিত মণ্ডল। আর সেই চাপে রেস করেছে সরাসরি তার শিবিরে। এবার শুধু শীর্ষ নেতৃত্ব নয়, নিচু করার কর্মীরাও একে একে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনুব্রতের দিক থেকে। ক্রমই যেন বীরভূমের গোষ্ঠী রাজনীতির মেরুকরণ বদলে যাচ্ছে। কোন রাজনীতি তৃণমূলের বীরভূম জেলায় বদলায়নি। বীরভূম জেলায় তৃণমূলের রাজনীতি যা থাকার তাই আছে। অনুব্রত মণ্ডলের বিবৃতি নিয়ে তৃণমূল কংগ্রেস যদি ক্ষুব্ধ হতো, তৃণমূল কংগ্রেসের যদি অপছন্দ হতো, অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস দল থেকে বের করে দিত। কিন্তু অনুব্রত মণ্ডল এই কুকথা বলা শিখেছেন কোথায়? শিখেছেন তার দিদির কাছ থেকে।
তিনি তো দেখেছেন যে তার দিদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হদল কুতকুত বলেন, তার দিদি একটি সর্বভারতীয় দলের সভাপতিকে নাড্ডা গাড্ডা চাড্ডা বলেন। তিনি যে দেখেছেন যে তার দিদি প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে বেঁধে ঘোরানোর কথা বলেন। তো তার কাছ থেকে শেখা ভাষা তিনি একটু ওষুধ খেয়ে বাড়তি মাত্রায় প্রয়োগ করেছেন। এটা একটু মেনে নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস তোলামূলদের পার্টি, তৃণমূল মানে চোরেদের পার্টি। তাই তাদের নেতারা এর থেকে ভালো বুলি যদি বলে তাহলে বুঝতে হবে তৃণমূলের শুদ্ধিকরণ হচ্ছে। পুলিশের কোনো বন্দোবস্ত এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দেখা গেল না। উল্টে যে চিকিৎসক এই গোটা কাজটি করেছেন, অনুব্রত মণ্ডলের সার্টিফিকেট দিয়েছেন। তার সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ভাইরালে আমি দেখেছি আইপিএস অফিসার শ্যাম সিং ওই অডিও টেপে, যার কথা অনুব্রত মণ্ডল বারবার বলছেন, এবং আইএস অফিসার মৌমিতা গোদারা বসু, তিনি অনুব্রত মণ্ডলের বাড়িতে বসে, জানি না নজরানা নিয়ে গেছিলেন কিনা, তাদের সামনে করজোড়ে বসে আছেন। তাই পুলিশের কি ভূমিকা হবে? যে অডিও টেপে সরাসরি রাজীব কুমারের নাম বলে কথা বলা যায়, ডিজির অফিস থেকে একটা বিবৃতি তো আসার কথা ছিল, বলার কথা ছিল যে এ জিনিস চলতে পারে না, কথা হয়নি। এখনো পর্যন্ত সেটাকে ডিনাই করে কোনো বিবৃতি আসেনি, মানে আমরা ধরে নিচ্ছি অনুব্রত মণ্ডল ওই ভাষাতেই রাজ্য পুলিশের ডিজির সাথে কথা বলে। তো যে নেতা রাজ্য পুলিশের ডিজির সাথে কথা বলে, এবং এই সংস্কৃতিও কিন্তু অনুব্রত মণ্ডলের সংস্কৃতি না, এই সংস্কৃতিও তিনি তার দিদির কাছেই শিখেছেন। কারণ আমরা ভরা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ মুখ্য সচিবকে প্রথম নামে ডাকতে দেখেছি, আমরা ডিজিপি কে তার প্রথম নামে ডাকতে দেখেছি। ডিজিপি সাহেব বলতে মুখ্যমন্ত্রীকে কোনোদিন শুনিনি, আমরা রাজীব রাজীব বলতেই শুনেছি, চিফ সেক্রেটারিকে মনোজ মনোজ বলতেই শুনেছি। মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী যদি প্রশাসনিক বৈঠকে তার শীর্ষ আধিকারিকদের এইভাবে কথা বলেন, অনুব্রত মণ্ডল ও পুলিশের বড় কর্তাদের যথোপযুক্ত ভাষায় কথা বলেছেন, এবং পুলিশের হিম্মত নাই অনুব্রত মণ্ডলের গায়ে ছই। বিক্রমজিৎ সাউ টিএমসি থেকে সাসপেন্ডেড এই মুহূর্তে, আর তিনি আজকে হাজিরা দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে তো জামিন অযোগ্য মামলা ছিল, কারণ পুলিশ আজকে করল। দেখুন, হাজিরা দেওয়ার কথা, ওই অডিও টিপে যে তিনটি চরিত্র আছে, সেই তিনটি চরিত্র কে একটি চুনোপুটি, কোথায় একটা চ্যাংড়া বাচ্চা, কোথায় হাজিরা দেওয়ার তার কোনো মাহাত্ম্য নেই। অনুব্রত মণ্ডল যদি হাজিরা না দিয়ে থাকে তাহলে পুলিশ যে কোনো মামলায় তার সাক্ষীদের ডেকে পাঠাতে পারে। এই মামলায় অডিও টেপটিতে 4 জনের কথাতেই স্পষ্ট হবে ওটি এআই জেনারেটেড না ওটি সত্যি। 1, লিটন হালদার, বোলপুর থানার আইসি। 2, সুদীপ্ত বলে কারোর একটি নাম শোনা যাচ্ছে, কে এই সুদীপ্ত? 3, চাঁদু, কে চাঁদু? ও চাঁদু রে, আমরা নামটা জানতে চাইছি কোন চাঁদু। আর 4 হচ্ছে রাজীব কুমার। এই 4 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেই তো এসডিপিও অফিসে জেনে যাওয়া যাবে যে সত্যি ফোনালাপ হয়েছিল কিনা, এবং আদতে দুধ কা দুধ পানি কা পানি কি আছে। সন্তোষপুরে মোবাইল চোর সন্দেহে নাবালককে মারধর করা হয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পর 2 জন গ্রেপ্তার। নাবালকের বাড়ি যেহেতু ইসলামপুরে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দা। দেখুন, চোরেদের রাজ্যে এরকম 2-4টে মোবাইল চোর, ইসলামপুরের চোর কলকাতায় এসে চুরি করবে, সেটা খুব স্বাভাবিক, সেটা হতেই পারে। কিন্তু এর ঘটনা যেটা হচ্ছে যে ইসলামপুরের কোনো বাচ্চাকে কলকাতায় এসে, নিশ্চয়ই সে কোথাও বেগার খাটছিল, কোথাও সে শ্রম দিচ্ছিল, শ্রমের বিনিময়ে পয়সা পেত কি পেত না জানা নেই, এবং তারই ফলে সে তার কৌতূহল বশে হয়তো কোথাও চুরি করে ফেলতে পারে। কিন্তু পরিস্থিতি যা, এটা বাংলার পরিস্থিতি, চরম অরাজক পরিস্থিতি হলে এই ধরনের ঘটনাগুলি সামনে আসে, এবং কলকাতাতে চুরির ঘটনাই হোক আর ইসলামপুরে বিক্ষোভের ঘটনাই হোক, সেগুলি সবই হচ্ছে এই মাৎসন্যায়ের পরিস্থিতি। মাৎসন্যায় যখন চলে কোন একটি রাজ্যে, তখনই এমন ঘটনা ঘটতে থাকে। তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনা সামনে আসার পরই গুজরাটের একটি ভিডিও, একটি বিষয় সামনে তুলে আনা হচ্ছে। কালনার শিশু শ্রমিক, যাকে গুজরাটে নিয়ে যাওয়া হচ্ছিল, বলপূর্বক জুয়েলারি শপে কাজ করানো হচ্ছিল, এবং তার উপর অত্যাচারের নানা বিষয় সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, ইসলামপুরের ওই বালকটির কলকাতায় মোবাইল চুরির ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যেমন বাংলার লজ্জা। তৃণমূল কংগ্রেস গুজরাতের কোনো ঘটনা যদি এভাবে তুলে ধরে সেটাকে জাস্টিফাই করতে চায়, তাহলে বাংলার গভীরতর লজ্জার দিন। আমি তৃণমূল কংগ্রেসকে 2-3টি প্রশ্ন করতে চাই। এক হচ্ছে ডবল চাকরির ব্যবস্থা করা,
মাইগ্রেন্টদের যাতে আর বাইরে কাজ করতে যেতে না হয় সেই প্রতিশ্রুতি দেওয়ার মুখ্যমন্ত্রীর রাজ্যে কিভাবে পশ্চিমবঙ্গের কোনো বালক যার তথাকথিত পশ্চিমবঙ্গের আদর্শ শিক্ষা নিকেতনে পড়ার কথা তিনি গুজরাট চলে গেলেন? তার মানে পশ্চিমবঙ্গে এক, পড়াশোনা হয় না, দুই, ভবিষ্যতের বেকার তার কাজ আছে তা নেই। আজকে যে বালক সেই বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে আরো 10 বছর হয়ে আমি যখন বেকার হওয়ার পরিস্থিতি তৈরি হবো, তার মধ্যে এই যা অবস্থা তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বালকদের কাছেও অনিশ্চিত হয়ে গেছেন, তাই তারা বাইরে ছুটে যাচ্ছে। তাই গুজরাটের কোন একটি ঘটনাকে দেখিয়ে পশ্চিমবঙ্গের ঘটে চলা একটি অত্যাচারের কাহিনীকে না লুকিয়ে মুখ্যমন্ত্রী নিজের আত্মসমালোচনা করুন এবং ভাবুন তার ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি, তার কোনো পরিযায়ী শ্রমিকের বাইরে না যাওয়ার কথা কিভাবে এভাবে অসত্য প্রমাণ করে দিয়ে এখানকার স্থানীয় যুবক গুজরাট অব্দি পৌঁছে যাচ্ছে শিশু শ্রমিক হিসাবে, সেটাকে আটকানোর দায়িত্ব কার? গুজরাটের তো আটকানোর দায়িত্ব না পশ্চিমবঙ্গের শিশুরা যদি সেখানে শ্রমিক হিসাবে কাজ করতে যায়। আপনার রাজ্য থেকে এত শিশু শ্রমিক, আপনার নিজের রাজ্যে ইসলামপুরে শিশু শ্রমিক, কলকাতায় বা এখানকার কোন শিশু শ্রমিক গুজরাটে গিয়ে কাজ করছে কিভাবে? দায়িত্বটা তো আপনার। দেখুন, মানুষের কাছে যখন কোনো কিছু অতিরিক্ত থাকে তখনই তা মানুষ ভাড়া দেয়। আমার বাড়িতে যদি আমার বাসস্থান, আমার যদি বাড়িতে রিকোয়ারমেন্ট হয় আমার 4টি ঘর থাকলেই হবে, আমি আমার বাসস্থান সেভাবেই তৈরি করব। আমার বাসস্থানে যদি 6টি ঘর হয় তখন আমি 2টি অতিরিক্ত ঘর ভাড়ায় দিই। তার মানে এদের কাছে অস্ত্রের আধিক্য কত ভেবে দেখুন, যে এত অস্ত্র যে যথেষ্ট ব্যবহারের পরেও অতিরিক্ত অস্ত্র থাকছে, তার ফলে অস্ত্র ভাড়া খাটানো শুরু করছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এ লজ্জা রাখবো কোথায়? কিন্তু অন সিরিয়াস নোট, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিটার কথা ভেবে দেখুন। লুকিয়ে চুরিয়ে চোরা গোপ্তা বেআইনি অস্ত্র রাখা নয়, তার ব্যবসা করা নয়, এ রাজ্যে ভাড়ায় অস্ত্র দেওয়া যখন শুরু হয়েছে তারই পরিণাম কসবাই কাউন্সিলরের উপর টার্গেট কিলিং, বাবলা সরকারের মারা যাওয়া, বহরমপুরে প্রদীপ দত্তের মারা যাওয়া, ব্যারাকপুরে অশোক সাউয়ের মারা যাওয়া, সব একে অপরকে মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট ইতিমধ্যেই হয়েছে, প্রায় 1 মাস হতে চললো, অথচ এখনো পর্যন্ত অ্যাডমিশন পোর্টাল খোলে নি। শিক্ষামন্ত্রী আশ্বাস দিচ্ছেন গতবারের আগে এটা করবে, ওবিসি সংরক্ষণের দোয়াই। লুঙ্গি বাহিনী এবং দুধেল গাইদের সন্তুষ্ট করার জন্য রাজ্য সরকার শিক্ষাকে আগে বেঁচেছিল, এবার শিক্ষাকে লাটে তুলে দিল। দীর্ঘদিন পরেও উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশের পরেও কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরুই করতে পারলো না। তার কারণ দিদি তার পেয়ারা দুধেল গাইদের সংরক্ষণ দিতে পারবেন না। দিদির মনে রাখা উচিত যে দুধেল গাইদের দুধও তার জুটবে না, এবার কিন্তু জোড়া পায়ের লাথি অপেক্ষা করছে। টেলিফোনের দেশে ফিরে রাহুল গান্ধীর সঙ্গে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিডিয়া জোটের বিষয় নিয়ে কথা হয়েছে দুই নেতা, এমনটাই দুই দল সূত্রে জানা যাচ্ছে। দেখুন, বিদেশ নীতি, বিদেশ সফর ইত্যাদি অনেক হলো, বাছাধন এবার দেশে ফিরে এসেছে। এবার একটু আমার মনে হয় আলিম আনসারি, শওকত, আরাবুল, মেহবুব এদের নিয়ে পড়ুন, আমার মনে হয় তাহলে কাজে দেবে। অনেক বড় বড় বাতেলাবাজি হয়েছে, এবার একটু এই আপনার যারা তথাকথিত লুঙ্গি বাহিনী তাদের একটু সামলান। রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে আলোচনা হলো তাদের মধ্যে। দেখুন, বড় পাপ্পু ছোট পাপ্পুর সঙ্গে কথা বলেছে, এ নিয়ে আমাদের কিছু না বলাই ভালো। দুই পাপ্পুর মধ্যে পাপ্পা কি হয়েছে সেটা আমরা জানি না। ভারত পাক পরিস্থিতি নিয়ে সংসদে যৌথ অধিবেশন ডাকার দাবি জানিয়েছে বিরোধী জোট INDIA। প্রধানমন্ত্রীর কাছে লেখা সেই চিঠিতে পাশাপাশি স্বাক্ষর অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। অপারেশন সিন্দুর নিয়ে নরেন্দ্র মোদীর সরকার, এনডিএ সরকার সারা দেশকে এক করে পুরো ঘটনার কথা জানানো হয়েছিল। পরবর্তীকালে পাকিস্তানকে বার্তা দেওয়া, পাকিস্তানের প্রতি পাকিস্তানকে হানা দেওয়া, পাকিস্তানের টেরোরিজম নিয়ে ভারত সরকারের যে জিরো টলারেন্স নীতি, তাও আবার সর্বদল ডেকে জানানো হয়েছিল। অপারেশন
সিন্দুরের পর দেশের প্রতিরক্ষা মন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বদলের প্রতিনিধিদের আরো একবার পুরো ঘটনাক্রম জানায় এবং তারই পরিণাম সমস্ত বিরোধী দলগুলি যারা সংসদীয় রাজনীতিতে একে অপরের বিরোধিতা করে থাকে তারা নজির সৃষ্টি করে সারা বিশ্বের মানুষের কাছে দেখিয়েছেন যে তারা যখন ভারত দেশ হিসাবে যখন সংকটের মুখে উগ্রপন্থার শিকার, তখন সবাই আমরা এক হয়ে গিয়ে বিশ্বের মাটিতে এক হয়ে দাঁড়াবো। এর থেকে বড় কি সংসদে দাঁড়িয়ে আলোচনা করা? আমরা বরং আলোচনা চেয়েছি মুর্শিদাবাদ দাঙ্গা, ভারতের যে ছোট্ট কাশ্মীর, সেই ছোট্ট কাশ্মীর মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিয়েছেন। সেই কাশ্মীর হচ্ছে ধুলিয়ান, বেদবোনা, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। তা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি অধিবেশন দেখে আপনি একটা আলোচনা করুন, নিন্দা প্রস্তাব গ্রহণ করুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারত সরকারের কাছে সহায়তা চেয়ে ওই এলাকাকে ঠান্ডা করুন। বিদেশ মন্ত্রী বৈঠক ডেকেছিলেন, এই বিদেশে যে সমস্ত প্রতিনিধিরা গিয়েছিলেন সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেন না। তিনি বলছেন যে তার ব্যস্ততা রয়েছে, লিখিতভাবে আমার বক্তব্য আমি জানিয়ে দিয়েছি বিদেশ মন্ত্রী। আমরা আগামী 7 দিন তার কি ব্যস্ততা রয়েছে দেখব। আমরা ওই বিদেশে সফর যাওয়ার আগে 7 মাস অন্তত পক্ষে দেখিনি তার কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল, এবং আগামী 7 মাসেও কোনো রাজনৈতিক কর্মসূচি থাকবে বলে আমাদের মনে হয় না। তো তার ফলে এমনিতেই ঠান্ডা ঘরে আছেন, আবার ঠান্ডা ঘরে ঢুকে যাবেন। মাঝখানে বিদেশটা ভালোবাসেন, ভারত সরকারের পয়সায় বিদেশ ঘুরে এসেছেন, ঠিকই আছে, কিন্তু তার মতামত ইত্যাদির ভিত্তিতে দেশের বিদেশ নীতিতে চলে না। বৈঠকে থাকলে সৌজন্যতা বজায় থাকতো। রাজ্যের মামলা গন্ডা বুঝে নিতে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনো দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করবেন, রাজ্যের দাবি দাবা রাখবেন, সেটাই দস্তুর। আপনারা দেখেছেন নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিএমকে শাসিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী স্নান করেছেন, নৌসাহার হয়েছে, কিন্তু নীতি আয়োগের সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যাননি। আমাদের মুখ্যমন্ত্রী বরাবরই অসৌজন্যের পক্ষে। আমাদের মুখ্যমন্ত্রী বরাবরই প্রধানমন্ত্রীর প্রতি যে যথেষ্ট সম্মান ইত্যাদি দেওয়ার থাকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, তার বিপক্ষে। এবং এখন তিনি রাজনৈতিক পরিস্থিতি দেশের এবং তথাকথিতভাবে রাজ্যের যে একটু ভিন্ন হয়ে গেছে তা বুঝতে পারছেন, আঁচ পাচ্ছেন। ভবিষ্যতে তার জন্য পরিস্থিতি আরো প্রতিকূল হবে বুঝতে পারছেন, তাই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইছেন। তিনি সত্যিই যদি রাজ্যের দাবি দাওয়া নিয়ে রাজ্যের দেখা করার কি আছে? তৃণমূল ও কংগ্রেসের ঘনিষ্ঠতা বাড়ানোর লক্ষ্যে যখন রাহুল ও অভিষেক উদ্যোগ নিচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে উল্টো ছবি কালীগঞ্জ বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস, সমর্থন করছে সিপিএম। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়া কংগ্রেস বা সিপিএম এখানে কোন একটি রাজ্যের বাই ইলেকশনে কি নির্ণয় নিচ্ছে তার উপর কোনো কিছু পাল্টায় না, কোনো কিছু নির্ভর করে না। যদি সত্যি করেই তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস থাকতে চাইতো, তাহলে কংগ্রেসের বাকি যে পরিবর্তনগুলি হচ্ছে সেটা নিশ্চয় হতো না বলে আপনারাই দাবি করছেন। অন্য কোনো রাজনৈতিক দল সেই দলের সাংগঠনিক বিষয় নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু কালীগঞ্জেও লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির। কংগ্রেস ও তৃণমূলের সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনার মধ্যেই কংগ্রেসের বড় ভাঙন। দীর্ঘদিনের পোড় খাওয়া কংগ্রেস নেতা শঙ্কর মালাকার দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস। বোঝাই যাচ্ছে আপনি যে সম্পর্কের রসায়ন বলছেন, সেই রসায়নের রস আছে কিন্তু আয়ন নেই। এক একটি আয়ন বেরিয়ে যাচ্ছে, তার একটি শঙ্কর মালাকার। কংগ্রেসকে ভাঙা এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা নিয়ে আরেক ধাপ এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী লোকসভা কেন্দ্র, সেখানকার একটি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী লোকসভা ওয়াইনাডে একটি বিধানসভা উপনির্বাচনে লড়ছে তৃণমূল কংগ্রেস। দেখুন, ইলেকটোরাল বন্ডও নেই, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দল হওয়ার বাসনাও নেই।
তার ফলে এই যে অপটিক্স গুলো ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, সেই অপটিক্স গুলো বৃথা অপটিক্স, এবং আমার ধারণা এই নির্বাচনগুলির ফলাফলেই তা প্রমাণিত হয়ে যাবে। কংগ্রেস এবং তৃণমূলের এই ঘনিষ্ঠতা ইঙ্গিত ভবিষ্যতের কোন জোটের সম্ভাবনা এই রাজ্যে দাঁড়িয়ে, সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব কিভাবে দেখছে আগামী বছর বিধানসভা ভোট, কংগ্রেসের মধ্যে তৃণমূলের সঙ্গে একটি জোটের পথে যদি তারা যায়, আপনারা কিভাবে দেখবেন? আমরা হিন্দু বাঙালিকে এক করে 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাঙালি যে তার থেকে সরে গেছে তাতে ভয় পেয়েছেন, দুধেলরাও যে একটি অংশ কংগ্রেসের দিকে চলে যাবে তাতে আরো বেশি তার ভয় বেড়েছে। তাই কহনা পেয়ার হয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রিয়াঙ্কার দিকে হাত বাড়িয়েছে। ওই হাতে জোড়াফুল উঠবে কিনা তা সময় বলবে। অপারেশন সিঁদুরের পর রাজনৈতিক দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী, সে কারণে অভিষেক রাহুল এদের মধ্যে আবার ইন্ডিয়া জোট নিয়ে একটা তৎপরতা, মোদী মোকাবিলায় জোট চাইছে বিরোধীরা। ইউনাইটেড ইন্ডিয়া, ইন্ডিজ অ্যালায়েন্স, এসব তো পরপর দুটো ইলেকশনে হলো। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন, 2029-এর নির্বাচনেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নেতৃত্ব দেবেন এবং আবার প্রধানমন্ত্রী হবেন। সুতরাং বাকি কি আমাদের নেতা আমাদের নেতৃত্বকে ঘিরে বাকিরা কে কি করছে না করছে তা দেখে আমাদের সময় নষ্ট করার কিছু নেই। আমরা আপাতত 9 তারিখ থেকে নরেন্দ্র মোদী সরকারের 11 বছর পূর্ণ হওয়া, তা নিয়ে সারা দেশ জুড়ে উৎসবে মাতব, সেলিব্রেশনে মাতব। সংখ্যালঘু ভোট ধরে রাখতে তৃণমূল ও কংগ্রেসের বা এই রাজ্যের বিদ্যমানে তৃণমূলের যে চরিত্র আমরা এতদিন দেখেছি, তাদের কংগ্রেসের দিকে এগোনো, এটা কি সংখ্যালঘু ভোটে নজর দেওয়া? হিন্দু বাঙালি, সনাতনী বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ক্রস মেরে দিয়েছে। দুধেল গাইদের একটি অংশ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রস মারতে উদ্যত হয়েছে। সেই ভয়েই এখন কোন ক্রমে রাহুল গান্ধীর কাছে করজোরে নত মস্তকে সামিল হওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এ যাত্রায় তিনি আর বাঁচছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই বলে গেছেন যে 26-এ আপনি যাচ্ছেন ম্যাম। মোদী শাহ যেভাবে আমরা দেখলাম যে গত সপ্তাহে বৃহস্পতিবার নরেন্দ্র মোদী এবং রবিবার অমিত শাহ আর বঙ্গ বিজেপিকে সময় দিলে, সেখানে প্রথমে জনসভা তারপর কর্মী সভা, সেই চাপের কৌশলকে পাল্টা প্রত্যাহার বা কাউন্টার করতে কি অভিষেকের রাহুলের দিকে সক্রিয়তা? দেখুন, আমরা কনসার্ন, আমরা ভাবছি আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পরবর্তী প্রোগ্রাম ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্বকে শেষ করা, 26-এর নির্বাচনের পূর্ণ প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন রাহুল গান্ধীর কাছে গেছেন? রাহুল গান্ধীর বছরে 6 মাস বিদেশে থাকেন, তার এই স্বল্প বিদেশ সফরের সময়কার অতীত অভিজ্ঞতা যে আরো কিভাবে বিদেশ সফর চমকপ্রদ হতে পারে, আরো কিভাবে আরামপ্রিয় বিদেশে কাটানো যায়, সেসব নিয়ে আলোচনা হচ্ছে কিনা জানি না। আমার ধারণা রাহুল গান্ধীর সঙ্গে কোনো পরিণত মস্তিষ্ক মানুষ রাজনৈতিক আলোচনা করার জন্য যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন করোনা কাটে করোনা এক্সপ্রেস, সেই করোনা এক্সপ্রেসে 45 লক্ষ পরিযায়ী শ্রমিক ফেরত এসেছে। মুখ্যমন্ত্রীর যে 14 তলার অফিস, সেই 14 তলার অফিসের কোন একটি কম্পিউটারে 70 লক্ষ এমনই পরিযায়ী শ্রমিকের নাম, ফোন নাম্বার, ঠিকানা লেখা আছে। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক নিয়ে একটি প্রকল্প অব্দি চালু করেছে। ডবল চাকরি, কর্মসংস্থান, সবার সরকারি কাজের 99% শেষ হয়ে গেছে। তারপরেও মাস পয়লায় 2 তারিখ বা 3 তারিখে 2000 কোটি টাকা ধার নিয়ে রাজ্য চালানো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভবিষ্যৎ এখানকার বেকারদের পরিযায়ী বানানো। এর থেকে মুক্তির পথ তৃণমূলকে পরাস্ত করা, বিজেপিকে ক্ষমতায় আনা। রাষ্ট্রবিরোধী শক্তি যেখানেই মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, সেখানে সবাই মিলে এক হয়ে প্রয়োজন হলে তাদের মাথা ভেঙে দিতে হবে। জেএনইউ তো ভাঙা হয়েছে, যাদবপুরেও ভাঙা হবে। অপেক্ষা করুন, 26-এ আমরা নির্বাচনে জিতি, তারপর যাদবপুরটাকে একবার আমাদের দেখতে হবে।
স্কুলে এখন দুর্নীতি হচ্ছে, ভুলগুলি অভিযোগ আছে। কিছু দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে এগুলো হয়তো বন্ধ হবে। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাই জন্য মিড ডে মিলের দুর্নীতি আসছে। না, অখিলগিরি শুধু মিড ডে মিলের দুর্নীতির কথা বলছেন, কারণ বুঝতে পারছি না। মাদুরের পিঠে ভাগের খেলায় তিনি আর পিঠের ভাগ পাচ্ছেন না কিনা তা তো জানি না। তো অখিলগিরির মতো মানুষ, তার ছেলে, বাকি সব যারা আছেন পূর্ব মেদিনীপুরের দীঘাটাকে কি করে রেখেছেন, দীঘার হোটেল মালিক থেকে শুরু করে এলাকার ঠিকাদারদের কাছে জানতে পারবেন যে এই চুরির দুর্নীতি কি হয় এবং তাতে অখিলগিরিদের ভূমিকা কি থাকে। সাঁইথিয়া ব্লকের বড় ব্লক পঞ্চায়েতের তারা তৃণমূল নেতা কাজল শেখের সঙ্গে দেখা করেছে, কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেনি। আচ্ছা, আপনারা শুধু শুধু কেন বলুন তো বীরভূম জেলার কাজল শেখ, অনুব্রত মণ্ডল নিয়ে এত চিন্তিত? যে রাজ্যের ভাইপো তার পিসিকে সরিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে চাইছে, সেখানে বনগ্রাম অঞ্চলে 4টি লোক গিয়ে কাজল শেখের সঙ্গে দেখা করলো যারা অনুব্রতর অনুগামী ছিল নাকি, সে নিয়ে এত চিন্তার কি আছে? এই ভাগটা তো আড়াআড়ি ওপর থেকে নিচে, তারই পরিণাম একদিকে অনুব্রত, একদিকে কাজল শেখ। আর জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে রিয়েল টাইম এবার থেকে ভোটদানের হার তারা প্রকাশ করবে। বেশ কয়েকটা নির্বাচনে আমরা দেখছিলাম যে বিরোধীরাই ভোটদানের হার নিয়ে অভিযোগ করছে। দেখুন, 26-এ নির্বাচন হবে ঐতিহাসিক। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কাকদ্বীপের ঘটনায় যে সিস্টেম ম্যানেজার এবং আরো কয়েকজন ইলেকশন কমিশনেরই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর হয়েছে ভুয়ো ভোটারের নাম তোলার জন্য, তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের নিয়ে বিশেষ কিছু নির্দেশিকা দিয়েছে ভোটার লিস্টের নাম তোলা, নাম বাদ দেওয়া নিয়ে। তাদেরকে এবার নির্দিষ্টভাবে দায়িত্ব নেওয়া এবং প্রয়োজনে সরাসরি তাদের বিরুদ্ধে, মানে বিডিও এসডিওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। আরো একগুচ্ছ পদক্ষেপ হবে এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে একটি স্বচ্ছ নির্বাচনের জন্য যে দাবি জানিয়েছি, প্রত্যেকটি দাবি আমরা পূরণ করিয়ে ছাড়ব। ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যের যে ভূমিকা তা নিয়ে প্রকাশ করেছে, উষ্মা প্রকাশ করেছে। 5 জন তৃণমূল কংগ্রেসের কর্মীর জামিন খারিজ করে দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসা গণতন্ত্রের শিকড়ে গভীর আঘাত, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। 2রা মে 2021 সালের ভোট প্রকাশের সন্ধ্যাবেলায় সদাইপুর থানার গুনসিমা যাত্রা গ্রামে এক বিজেপি কার্যকর্তা এবং তার স্ত্রীকে চুলের মুঠি ধরে মারতে মারতে বিবস্ত্র করে ওখানকার দুধেল গায়েদের লুঙ্গি বাহিনী। অসহায় সেই মহিলা নগ্ন অবস্থায় গায়ে কেরোসিন ঢেলে নিজেকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেই পরিপ্রেক্ষিতে গ্রামের লোকেরা ছুটে আসলে, গ্রামের সনাতনীরা ছুটে আসলে দুধেল গায়েরা তখন সেখান থেকে চলে যান। পরের দিন সদাইপুর থানায় গিয়ে সেই মহিলা, তাকে বিবস্ত্র করা, 40 জন হিংস্র বাঘের মুখে 1 ঘন্টা বিবস্ত্র অবস্থায় থাকার পরিণাম আপনারা বুঝতে পারছেন। সে কথা বিবরণ দিয়ে মামলা দায়ের করতে চাইলে থানা বলে গ্রাম ছেড়ে চলে যাও, মামলা হবে না, এটা মহিম শেখের গ্রাম। এরপর 19শে আগস্ট চার্জশিট দেয় মামলার। 22 সালের শেষের দিকে চার্জশিট দেওয়ার পর এখনো পর্যন্ত সেই মামলার ট্রায়াল করা যাচ্ছে না। শুধুমাত্র অভিযুক্ত ওই মহিম শেখ, ওই এলাকার দাপুটে তৃণমূল নেতা, ঠিক ভাঙড়ের আরাবুল। সুপ্রিম কোর্টে সিবিআই সেই বেল নাকচ করার জন্য গেলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া জামিন নাকচ করে 2 মাসের মধ্যে সমস্ত অভিযুক্তকে আদালতে আত্মসমর্পণ করতে বলে। রাজ্য পুলিশের ডিজি এবং চিফ সেক্রেটারিকে 6 মাসের মধ্যে এই মামলার ট্রায়াল শেষ করতে বলে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কি জানেন, সেই যে মহিলা, সেই যে কার্যকর্তা এবং তার স্ত্রী 2রা মে 2021 সালে ঘর ছাড়া হয়েছিল, আজও তারা ঘরে ফিরে যেতে পারেনি। গত 5 বছর ধরে ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা তাদেরকে কোথাও একটি সুরক্ষিত স্থানে রেখেছে। কিন্তু আমি কুর্নিশ জানাই সেই পরিবারটিকে যে ওই মহিম শেখের বাহিনী
শত প্রলোভন এবং প্ররোচনা এবং হুমকি, পুলিশের তরফ থেকে হুমকির পরেও তারা মাথা নোয়ায়নি। দ্রৌপদীর বস্ত্রহরণের পরেও যেমন দ্রৌপদী কৌরবদের শেষ দেখে সেই কৌরবদের রক্তে নিজের চুল ভিজিয়েছিলেন, সেই কার্যকর্তা এবং তার স্ত্রীও অপেক্ষা করে আছেন যে কবে ট্রায়াল শেষ হয়ে ওই দোষীদের শাস্তি হয়, তবে তার আত্মার শান্তি পাবে। আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই যে সুপ্রিম কোর্ট এরকম একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় দিয়েছেন এবং এই মহিম শেখরা জেলে গেলে, শুনানি প্রক্রিয়ার মধ্যে এলে, শুধু ওই কার্যকর্তা না, যে 60টি মামলা চলছে খুন এবং ধর্ষণের ভোট পরবর্তী হিংসার, তাতে যারা প্রায় 400-র উপর তৃণমূলী গুন্ডা গ্রেপ্তার হয়েছিলেন, এবার তাদের ফের একে একে জেলে যাওয়ার পালা শুরু হলো। ড্রোন আমরা দেখছিলাম বেশ কিছু রাতে দেখা যাচ্ছিল বিভিন্ন আকাশে। এবার পুলিশ সিদ্ধান্ত নিয়েছে রেড, ইয়েলো এবং নো ফ্লাইং জোন তৈরি করার। মানে এই তৎপরতার কাছে দেখা গেল যে বিভিন্ন জায়গাতে রাতে আকাশে ওড়ার পর চোর ছেঁচর ধরতে পারে না, ওই ড্রোন আটকাবে। এই কলকাতা পুলিশকে আবার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে না। সব পাগলামোর কোনো মানে হয় না। দেখুন, আগামী 9 জুন নরেন্দ্র মোদী সরকারের 11 বছর পূর্ণ হওয়ার দিন সারা দেশ জুড়ে নানা ধরনের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নেবে। মূলত আমরা তিনটি বিষয়কে কেন্দ্র করে এই প্রচার অভিযান নামব। এক, বিকশিত ভারতের সংকল্প, অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজকে বিশ্বের 4র্থ বৃহৎ অর্থনীতি। আমরা জাপানকে ক্রস করে এসেছি। আমাদের লক্ষ্য 2047-এর মধ্যে দেশকে ডেভেলপড কান্ট্রিতে পরিণত করা। তার জন্য আমরা একেবারে মন্ডল স্তর অব্দি গিয়ে, অর্থাৎ নিচে পর্যন্ত গিয়ে আমরা চর্চা করব, মানুষকে বলবো যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন কেন নরেন্দ্র মোদীজি দেখছেন এবং আপনাদেরও তাতে সহভাগী হতে হবে। 2, সশক্ত ভারত, অর্থাৎ প্রতিরক্ষা ক্ষেত্রে এবং ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে একদিকে যেমন নকশাল শূন্য করা, মাওবাদী দমন করা, মাওবাদী নিকেশ করা, অন্যদিকে পাকিস্তানকে শেষ করা। তাই এই যে ইন্টারনাল এবং এক্সটার্নাল রবাস্ট ডিফেন্স সিস্টেম যে তৈরি ভারতবর্ষে হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যে অমিত শাহের নেতৃত্বে, তারও প্রচার আমরা করব। এবং যে কথা নরেন্দ্র মোদীজি বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস, শেষ যে দুটি বাক্য, যে ভারতকে যদি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে হয়, ভারতকে যদি সশক্ত হতে হয়, ভারতকে যদি বিশ্বগুরু হতে হয়, তাহলে শেষ প্রধানমন্ত্রীর বলা যে শেষ দুটি বাক্য, সবকা প্রয়াস আর সবকা বিশ্বাস, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ পার্টিসিপেশন চাই নাগরিকদের। আমরা এই সংকল্পে সাধারণ মানুষ কিভাবে যুক্ত হতে পারে, সেই জন্য সাধারণ মানুষের কাছেও আমরা অ্যাপিল করব, তাদের সংকল্পের জন্য, তাদেরকে সংকল্প নেওয়ার কথা বলবো, তাদের অংশগ্রহণকেও আমরা আরো উৎসাহিত করব। হ্যালো। আচ্ছা, আপনারা শুধু কেন বলুন তো বীরভূম জেলার কাজল শেখ, অনুব্রত মন্ডল নিয়ে এত চিন্তিত? যে রাজ্যের ভাইপো তার পিসিকে সরিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে চাইছে, সেখানে বনগ্রাম অঞ্চলে 4টি লোক গিয়ে কাজল শেখের সঙ্গে দেখা করলো যারা অনুব্রতর অনুগামী ছিল নাকি, সে নিয়ে এত চিন্তার কি আছে? এই ভাগটা তো আড়াআড়ি ওপর থেকে নিচে, তারই পরিণাম একদিকে অনুব্রত, একদিকে কাজল শেখ। আর জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে রিয়েল টাইম এবার থেকে ভোটদানের হার তারা প্রকাশ করবে। বেশ কয়েকটা নির্বাচনে আমরা দেখছিলাম যে বিরোধীরা ভোটদানের হার নিয়ে অভিযোগ করছে।